আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা ইটিসি জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় প্রাণীর পরিচিতি অর্থাৎ ঘাসফড়িং নিয়ে আলোচনা করব। তো ঘাসফড়িং হচ্ছে কি আর্থ্রোপোডা পর্বের ইনসেক্টা শ্রেণীভুক্ত প্রাণী, তাই না? বাংলাদেশ সহ পৃথিবীর সবখানে সবুজ শস্যক্ষেত সবজির বাগানে বিভিন্ন ধরনের ঘাসফড়িং একা বা দলবদ্ধ হয়ে বিচরণ করে। ঘাসফড়িংয়ের কিছু প্রজাতি পঙ্গপাল নামে বা লোকাস নামে পরিচিত। এগুলো বাদামি বর্ণের মাঝারি আকৃতির পতঙ্গ হয়ে থাকে। এছাড়া ঘাস লতাপাতার মধ্যে থেকে সেখানে লাফিয়ে চলে এবং তাই এর নাম হয়েছে কি ঘাসফড়িং, তাই না? পৃথিবীতে প্রায় 20,000 প্রজাতির ঘাসফড়িং দেখা যায়। আর বাংলাদেশে মাত্র হচ্ছে 20 প্রজাতির ঘাসফড়িং দেখা যায়। 20 প্রজাতির, মনে রাখবে এটা, 20 প্রজাতির ঘাসফড়িং দেখা যায়। এর মধ্যে পৈগিলোসারাস হচ্ছে অন্যতম একটি। এখন আসো জানি যে ঘাসফড়িংকে কেন কি করা হয়, কেন হচ্ছে যে ইনসেক্টা শ্রেণীভুক্ত বা পতঙ্গ শ্রেণীভুক্ত করা হয়। এর জন্য কয়েকটি কারণ আমরা দেখব। যে 1 নম্বর কারণ হচ্ছে অন্যান্য পতঙ্গের মতো ঘাসফড়িংয়ের দেহ কাইটিন নির্মিত বহিঃকঙ্কাল দিয়ে আবৃত। এছাড়া দেহ 3টি অঞ্চলে বিভক্ত: মস্তক, বক্ষ এবং উদর। মস্তকে একজোড়া পুঞ্জাক্ষী, একজোড়া অ্যান্টেনা রয়েছে। দেখো এই যে মস্তকে একজোড়া পুঞ্জাক্ষী অর্থাৎ চোখ এবং একজোড়া অ্যান্টেনা রয়েছে। এই যে অ্যান্টেনা, 2টা অ্যান্টেনা রয়েছে। তারপর যেটি বক্ষদেশে 3 জোড়া সন্ধিযুক্ত পা, 1 জোড়া ডানা থাকে এবং ট্রাকিয়া নামক শাখা প্রশাখা যুক্ত বায়ুনালিকার মাধ্যমে শ্বাসক্রিয়া সম্পূর্ণ করে। মুক্ত রক্ত সংবহন তন্ত্র বর্তমান এবং মালপিজিয়ান নালিকার সাহায্যে রেচন ক্রিয়া সম্পূর্ণ করে। এই জন্য কী বলা হয়, ঘাসফড়িংকে ইনসেক্টা শ্রেণীভুক্ত করা হয়েছে। এখন যদি আমরা শ্রেণীতাত্ত্বিক অবস্থান দেখি তাহলে 1 নম্বর হচ্ছে ফাইলাম অর্থাৎ আর্থ্রোপোডা পর্বের পর্বভুক্ত। ঘাসফড়িং হচ্ছে আর্থ্রোপোডা পর্বভুক্ত, কারণ সন্ধিপুতি কাইটিন নির্মিত বহিঃকঙ্কাল থাকে। ক্লাস হচ্ছে ইনসেক্টা, দেহ মস্তক, বক্ষ, উদরে বিভক্ত। তারপর সাবক্লাস হচ্ছে টেরিগোটা, ডানা বিশিষ্ট পতঙ্গ হওয়ার কারণে। তারপর হচ্ছে অর্থোপটেরা, 2 জোড়া ডানা বিশিষ্ট অর্ডার। আর ফ্যামিলি হচ্ছে কি ফিরগোমরফিডি, তার রঙিন ঘাসফড়িং। আর হচ্ছে কি জেনাস হচ্ছে পৈগিলোসারাস, আর স্পেসিস হচ্ছে পৈগিলোসারাস পিকটাস। আচ্ছা, তারপর চলো আমরা যদি দেখি যে ঘাসফড়িংয়ের যে বাহ্যিক গঠন, সেটি হচ্ছে কি যেমন মস্তক, বক্ষ এবং উদর। ঘাসফড়িংয়ের বাহ্যিক যে অঙ্গসংস্থান সেটি হচ্ছে কি যে ঘাসফড়িং হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসম। পূর্ণাঙ্গ প্রাণী লম্বায় 8 সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে। তাহলে পূর্ণাঙ্গ প্রাণী হচ্ছে লম্বায় 8 সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে। তারপর হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসম। এছাড়া দেহের রং অনেকটা হলদে সবুজ ধরনের হয়ে থাকে। বাদামি রঙের নানা ধরনের ফোঁটা এবং ডোরা কাটা হতে পারে। মিশ্র এবং রং তাদের পরিবেশের সাথে মানিয়ে চলতে, এমনকি শত্রুর হাত থেকেও রক্ষা করতে সাহায্য করে। এছাড়াও কিছু ঘাসফড়িং যেমন উজ্জ্বল নীল হলুদ বর্ণের হচ্ছে পৈগিলোসারাস পিকটাস হচ্ছে উজ্জ্বল নীল হলুদ বর্ণের হয়ে থাকে। ঘাসফড়িংয়ের সারা দেহে কাইটিনযুক্ত কি থাকে, কিউটিকল থাকে। কিউটিকলে আবৃত থাকে বহিঃকঙ্কাল হাইপোডার্মিস নিঃসৃত পদার্থের সৃষ্টি এবং প্রত্যেক দেহখণ্ডকে স্ক্লেরাইট নামক কঠিন প্লেটের মতো গঠন সৃষ্টি করে। স্ক্লেরাইটগুলোর সংযোগস্থলে সুচার নামক পাতলা কি থাকে নামক ঝিল্লি দিয়ে আবৃত থাকে। আর দেখো মস্তক হচ্ছে, দেখো আমরা যদি দেখি যে ঘাসফড়িংয়ের যে বাহ্যিক গঠন সেটা হচ্ছে 3টা অংশ: মস্তক, তারপর হচ্ছে বক্ষ, আর হচ্ছে কি উদর, তাই না? এই 3টা অংশে বিভক্ত বা যে বাহ্যিক অঙ্গসংস্থান। তো মস্তক কি যে হাইপোগনেথাস ধরনের। মস্তক হচ্ছে ঘাসফড়িংয়ের মস্তক হচ্ছে হাইপোগনেথাস ধরনের অর্থাৎ পুঞ্জাক্ষী। এই মস্তকে থাকে একজোড়া পুঞ্জাক্ষী, একজোড়া অ্যান্টেনা এবং 3টি ওসিলি সেন্সর হিসেবে কাজ করে যেগুলো, এবং এই 3টি নিয়ে গঠিত। এছাড়া যে বাইরে থেকে অখণ্ডকিত মনে হলো, মূলত 6টি ভ্রূণীয় খণ্ডকের সমন্বয়ে মস্তক গঠিত এবং এটি দেখতে নাশপাতি আকৃতির এবং হাইপোগনেথাস ধরনের। অর্থাৎ হাইপোগনেথাস মানে হচ্ছে নাশপাতি আকৃতির। অর্থাৎ এখানে বুঝতে হবে যে মস্তকের বহিঃকঙ্কালের নাম হেড ক্যাপসুল। এই যে মস্তকের বহিঃকঙ্কালের নাম হচ্ছে হেড ক্যাপসুল আর বা এপিক্রেনিয়াম। মস্তকের বহিঃকঙ্কাল কয়েকটি অংশে বিভক্ত, যেমন পৃষ্ঠদেশের ত্রিকোণা অঞ্চলটি ভার্টেক্স, তারপর দুপাশে অবস্থিত জেনা, কপালের দিকে চওড়া ফ্রন্স এবং ফ্রন্সের নিচে আয়তাকার প্লেটটি ক্লাইপিয়াস। ঘাসফড়িংয়ের মস্তক একজোড়া পুঞ্জাক্ষী, 3টি সরলাক্ষী এবং ওসিলি নিয়ে একজোড়া অ্যান্টেনা এবং এক সেট মুখপাঙ্গ বহন করে থাকে। যদি আমরা পুঞ্জাক্ষী নিয়ে আলোচনা করি তাহলে পুঞ্জাক্ষী হচ্ছে ঘাসফড়িংয়ের মস্তকের উভয় দিকে পৃষ্ঠ পার্শ্বদেশে প্রথম খণ্ডকে একজোড়া পুঞ্জাক্ষী থাকে এবং এগুলো অবৃন্তক এবং মস্তকের এক বিরাট অংশ দখল করে থাকে।
দৃষ্টিশক্তির দিক থেকে গাসপুরিং যে অন্য আর্থ্রোপোড অপেক্ষা উন্নত ধরনের হয়ে থাকে। ওমাটিডিয়া হচ্ছে পুঞ্জাক্ষীর গঠন ও কাজের একক। এছাড়া আমরা যদি এখন দেখি যে বক্ষ অঞ্চল যদি দেখি, তাহলে বক্ষ অঞ্চলে কি থাকে, যেমন 3টি খণ্ডকে বিভক্ত থাকে, যেমন অগ্র, মধ্য, পশ্চাৎ বক্ষ। এছাড়া 2 জোড়া ডানা ট্যাগমিনা এবং পশ্চাৎ ডানা থাকে, যুক্ত থাকে। আর এখন যদি আমরা দেখি উদরের অংশটি যদি দেখি, তাহলে উদর বা অ্যাবডোমেনে 11টি খণ্ডক নিয়ে গঠিত এবং প্রথম খণ্ডকে শ্রবণ অঙ্গ অর্থাৎ টিম্পেনাম অবস্থিত এবং স্ত্রীপতঙ্গের 9ম খণ্ডকে অভিপোজিটর থাকে। আচ্ছা, এই হলো বাহ্যিক অঙ্গসংস্থান। তারপর আসে আমরা যদি দেখি যে মুখপাঙ্গের গঠন ও কাজ। মুখপাঙ্গের কিন্তু খুব ইম্পর্টেন্ট, যেমন ল্যাব্রাম হচ্ছে উপরের ঠোঁট হিসেবে কাজ করে এবং খাবার ধরে রাখে। ম্যান্ডিবল হচ্ছে কাইটিনযুক্ত এবং দাঁতযুক্ত কাটা, অর্থাৎ দাঁতযুক্ত খাদ্য কাটা এবং চিবানো হচ্ছে কি ম্যান্ডিবলের প্রধান কাজ। তারপর হচ্ছে ম্যাক্সিলা হচ্ছে পাল্পের সাহায্যে খাদ্যের স্বাদ গ্রহণ এবং খাদ্যকে ম্যান্ডিবলের দিকে ঠেলে দেওয়া ইত্যাদি কাজ ম্যাক্সিলা করে থাকে। এরপর সেটি হচ্ছে ল্যাবিয়াম হচ্ছে নিচের উষ্ঠ এবং ল্যাবিয়াল পাল্প সংবিধি অঙ্গ হিসেবে কাজ করে এবং খাবার ফসকে যাওয়া থেকে রক্ষা করে হচ্ছে ল্যাবিয়াম। দেখো এগুলো চিত্র সহকারে দেওয়া আছে, বুঝতে সহজ হবে। তারপর হচ্ছে হাইপোফেরিংস এবং এটি হচ্ছে উপজিহ্বা লালা গ্রন্থির নালী এখানে উন্মুক্ত হয় এবং খাদ্যকে লালার সাথে মেশায়। আচ্ছা, তারপর আসো আমরা যদি দেখি যে পরিপাকতন্ত্রের যে গঠন, অর্থাৎ গাসপুরিংয়ের পরিপাকতন্ত্রের যে গঠন, একটা হচ্ছে স্টোমোডিয়াম অর্থাৎ অগ্রপ্রান্ত, মধ্যপ্রান্ত মেসেন্টেরন, আর হচ্ছে কি পশ্চাৎ প্রান্ত প্রোক্টোডিয়াম। স্টোমোডিয়ামের কাজ হচ্ছে যান্ত্রিক পরিপাক করা, অংশ হচ্ছে মুখছিদ্র, গলবিল থেকে গ্রাসনালী ক্রপ খাদ্য জমা এবং তারপর হচ্ছে গিজার্ড খাদ্য হচ্ছে চূর্ণ করে হচ্ছে গিজার্ডের কাজ। এরপর যেটি মধ্যভাগ হচ্ছে মেসেন্টেরন বা মধ্যভাগ রাসায়নিক পরিপাক ও শোষণ, যেমন বৈশিষ্ট্য হচ্ছে পেরিট্রফিক পর্দা দ্বারা আবৃত হেপাটিক সিকা থেকে এনজাইম খরিত হয়ে থাকে। এছাড়া আমরা যদি প্রোক্টোডিয়াম বা পশ্চাৎ অংশ দেখি, যেমন পশ্চাৎ অংশের কাজ হচ্ছে জল এবং খনিজ শোষণ করে বর্জ্য নিষ্কাশন, অথবা অংশ ইলিয়াম এবং কুলন, রেকটাম, পায়োছিদ্র ইত্যাদি। এরপর আসো আমরা যদি দেখি যে রক্ত সংবহনতন্ত্র, গাসপুরিংয়ের রক্ত সংবহনতন্ত্র হচ্ছে গাসপুরিংয়ে কী থাকে, গাসপুরিং হচ্ছে হিমোসিল থাকে এবং দেহের গহ্বর যা রক্ত দ্বারা পূর্ণ থাকে এবং এটি হচ্ছে 3টি সাইনাসে বিভক্ত, পেরিকার্ডিয়াল এবং পেরিভিসেলার এবং পেরিগুলার হচ্ছে 3টি সাইনাস, তাই না? আচ্ছা, তারপর যদি আমরা দেখি যে হিমোলিম্ফোটা হচ্ছে গাসপুরিংয়ের রক্ত, এটি হচ্ছে বর্ণহীন কারণ এতে হিমোগ্লোবিন নেই এবং এর প্রধান কাজ হচ্ছে খাদ্যসার পরিবহন, অক্সিজেন পরিবহন করে না, এটি শুধু খাদ্যসার পরিবহন করে হিমোলিম্ফো। তারপর সেটি হচ্ছে হৃৎপিণ্ড হচ্ছে পৃষ্ঠদেশে অবস্থিত 7 প্রকোষ্ঠ বিশিষ্ট নলাকার অঙ্গ। মনে রাখবা হৃৎপিণ্ডের হচ্ছে 7 প্রকোষ্ঠ বিশিষ্ট। মানুষের হৃৎপিণ্ড কত প্রকোষ্ঠ বিশিষ্ট বলো তো? 4 প্রকোষ্ঠ বিশিষ্ট, তাই না? তাহলে গাসপুরিংয়ের কিন্তু 7 প্রকোষ্ঠ বিশিষ্ট, মনে রাখতে হবে। এরপর হচ্ছে অ্যালারি পেশির সংকোচন প্রসারণে রক্ত অস্টিয়া দিয়ে প্রবেশ করে এবং সম্মুখে পাম্প হয়। এরপর আসো সেটি হচ্ছে উন্মুক্ত বনাম বদ্ধ সংবহনতন্ত্রের যে পার্থক্য, যেমন রক্তের গতিপথ উন্মুক্ত ক্ষেত্রে হৃৎপিণ্ড হিমোসিল দেহগহ্বর আবার হৃৎপিণ্ডে ফিরে আসে, আর বদ্ধ সংবহনের ক্ষেত্রে হৃৎপিণ্ড ধমনী শিরা তারপর আবার হৃৎপিণ্ডে ফিরে আসে। আর রক্তজালকের ক্ষেত্রে গাসপুরিং যেটা উন্মুক্ত সেটা হচ্ছে অনুপস্থিত। উন্মুক্ত রক্ত সংবহনতন্ত্রে রক্তজালক অনুপস্থিত, কিন্তু বদ্ধ সংবহনতন্ত্রে উপস্থিত। শ্বসন গ্যাস পরিবহনের ক্ষেত্রে গাসপুরিংয়ের ক্ষেত্রে রক্ত অক্সিজেন পরিবহন করে না, অর্থাৎ হিমোগ্লোবিন নেই। আর বদ্ধ সংবহন অর্থাৎ মানুষের ক্ষেত্রে রক্ত হিমোগ্লোবিন সরাসরি অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড পরিবহন করে, অর্থাৎ হিমোগ্লোবিন রূপে অক্সিজেন পরিবহন করে। রক্ত ও কোষের সম্পর্ক, রক্ত সরাসরি দেহকোষের সংস্পর্শে আসে, যেটা উন্মুক্ত অর্থাৎ গাসপুরিংয়ের ক্ষেত্রে, কিন্তু মানুষের ক্ষেত্রে অর্থাৎ বদ্ধ রক্ত সংবহনের ক্ষেত্রে রক্ত সরাসরি কোষে যায় না, অর্থাৎ লসিকা মাধ্যম হয়ে থাকে। আর গাসপুরিংয়ের ক্ষেত্রে সংবহনতন্ত্র অর্থাৎ কেবল পুষ্টি সরবরাহ এবং শ্বসনতন্ত্র সরাসরি অক্সিজেন সরবরাহ করে থাকে। এখন আসো আমরা যদি ট্রাকিয়াল সিস্টেম অর্থাৎ শ্বসনতন্ত্র দেখি, যে ভেন্টিলেশন সিস্টেমটা দেখি, যে গাসপুরিংয়ের ভেন্টিলেশনটা কীভাবে হয়। শ্বাসরন্ধ্র বা স্পাইরাকল, মোট 10 জোড়া শ্বাসরন্ধ্র বা স্পাইরাকল থাকে, এগুলো পেরিট্রিম নামক আবরণ দ্বারা সুরক্ষিত এবং রোমযুক্ত অর্থাৎ ধুলাবালি আটকানোর জন্য থাকে। পেরিট্রিম দিয়ে সুরক্ষিত থাকে শ্বাসরন্ধ্র বা স্পাইরাকল, মনে রাখবা। তারপর আছে ট্রাকিয়া বা শ্বাসনালী, এটি হচ্ছে প্রধান শ্বাসনালী। প্রধান শ্বাসনালীকে ট্রাকিয়া বলে গাসপুরিংয়ের।
এবং এর প্রাচীর হচ্ছে 3 স্তর বিশিষ্ট। কাইটিনযুক্ত টিনিডিয়া থাকা এগুলো কী করে না, চুপসে যায় না, এই ট্রাকিয়া বা শ্বাসনালীগুলো চুপসে যায় না। এরপর যেটি সেটি হচ্ছে ট্রাকিওল, অর্থাৎ ট্রাকিয়ার সূক্ষ্ম শাখা 1 মাইক্রন, এখানে টিনিডিয়া থাকে না এবং এগুলো সরাসরি দেহকোষে প্রবেশ করে। এরপর আসো যেটি হচ্ছে গ্যাসীয় বিনিময়, যেমন অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড যে পরিবহন হয় গ্যাস স্প্রিংয়ে, সেটি হচ্ছে কি বায়ুমণ্ডল আর অ্যাটমসফিয়ারে যেটি হচ্ছে সেটি হচ্ছে কি বায়ুমণ্ডল থেকে অক্সিজেনটা কি শ্বাসরন্ধ্রে প্রবেশ করে, শ্বাসরন্ধ্র অক্সিজেনযুক্ত বায়ু শ্বাসরন্ধ্রে প্রবেশ করে, শ্বাসরন্ধ্র থেকে অক্সিজেন ট্রাকিয়াতে যায়, ট্রাকিয়া থেকে ট্রাকিউল থেকে আবার দেহকোষে যায়। দেহকোষ থেকে আবার সরাসরি বেপন প্রক্রিয়ায় বডি সেলের মাধ্যমে কী হয়, যে সেটা হচ্ছে শ্বসন শেষ করে কি হয়, সেখান থেকে আবার হচ্ছে কি কার্বন ডাইঅক্সাইড হয়, কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, কার্বন ডাইঅক্সাইড আবার ট্রাকিয়া হয়ে শ্বাসরন্ধ্র হয়ে তারপর আবার অ্যাটমসফিয়ারে চলে আসে। এই হচ্ছে যে গ্যাসীয় বিনিময় যে ফ্লো চিত্র সেটা। আর এখানে মনে রাখবা যে গ্যাস স্প্রিংয়ের শ্বসন প্রক্রিয়ায় রক্তের কোনো ভূমিকা থাকে না। এরপর আসো যে বর্জ্য ব্যবস্থাপনা, গ্যাস স্প্রিংয়ের বর্জ্য কীভাবে কী হয়, যে অবস্থান হচ্ছে মেসেন্টেরন এবং প্রোক্টোডিয়ামের সংযোগস্থলে সুতার মতো অঙ্গ, সেটা হচ্ছে মালপিজিয়ান নালিকার মাধ্যমে গ্যাস স্প্রিংয়ের রেচন ক্রিয়া সম্পূর্ণ হয় এবং ধাপ 1 কী হয়, শোষণ হয়। প্রথমে নালিকাগুলো হিমোলিম্ফ থেকে পটাশিয়াম ইউরেট, জল এবং কার্বন ডাইঅক্সাইড শোষণ করে। ধাপ 2 হচ্ছে রূপান্তর, অর্থাৎ নালিকার ভেতরে রাসায়নিক বিক্রিয়া একটি কঠিন ইউরিক অ্যাসিডে পরিণত হয় এবং পটাশিয়াম বাইকার্বনেট এবং জল পুনরায় রক্তে ফিরে যায়। ধাপ 3 হচ্ছে নিষ্কাশন, ইউরিক অ্যাসিড পশ্চাৎগ্রন্থ হয়ে রেকটামে পৌঁছায় এবং রেকটাম জল শোষণ করে এবং শুষ্ক ইউরিক অ্যাসিড মলের সাথে দেহের বাইরে নির্গত করে। তারপর আসো যেটি সেটি হচ্ছে কি, আমরা যদি দেখি যে ওমাটিডিয়ামের যে আণবিক গঠন, আমরা জানি, আমরা আগে দেখেছি যে গ্যাস স্প্রিংয়ের দর্শনে, অর্থাৎ দর্শনের যে গাঠনিক ক্ষুদ্রতম একক সেটি হচ্ছে কি ওমাটিডিয়াম। তো ওমাটিডিয়ামে যে কোষগুলো থাকে সেগুলো হচ্ছে কর্নিয়াজেন কোষ, লেন্স হিসেবে কাজ করে। তারপর ক্রিস্টালাইন কোন কোষ, এটি হচ্ছে আলোর প্রতিসরণ করে ভেতরে পাঠায়। তারপর র্যাবডম, মূল সংবেদী অংশ যা আলো গ্রহণ করে এবং রেটিনুলার কোষ দ্বারা ঘেরা থাকে। তারপর রঞ্জক আবরণী, আলোর তীব্রতা অনুযায়ী সংকুচিত বা প্রসারিত হয়ে আলোকে নিয়ন্ত্রণ করে, সেটি হচ্ছে কি রঞ্জক আবরণী। এরপর যেটি সেটি হচ্ছে স্নায়ুতন্ত্র বা নার্ভ ফাইবার, এটি হচ্ছে অপটিক স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কে সিগন্যাল পাঠায়। এরপর সবার শেষে যেটি আসে সেটি হচ্ছে রঞ্জক আবরণী বা পিগমেন্ট শীটস, এটি হচ্ছে আলোর তীব্রতা অনুযায়ী সংকুচিত বা প্রসারিত হয়ে আলোকে নিয়ন্ত্রণ করে। এ হলো ওমাটিডিয়ামের আণবিক গঠন। তারপর যেটি আসে সেটি হচ্ছে যে গ্যাস স্প্রিংয়ের যে ভিশন স্ট্র্যাটেজি, অর্থাৎ গ্যাস স্প্রিংয়ের দর্শন কৌশল। 2 ধরনের দর্শন কৌশল আছে, একটা হচ্ছে অ্যাপোজিশন এবং অন্যটি হচ্ছে সুপারপোজিশন। অ্যাপোজিশন যেটি সেটি হচ্ছে আলোর তীব্রতা যদি তীব্র হয়, অর্থাৎ উজ্জ্বল আলো হয়, তখন হচ্ছে অ্যাপোজিশন প্রতিবিম্ব গঠিত হয় এবং রঞ্জক আবরণী প্রসারিত থাকে এবং প্রতিটি ওমাটিডিয়ামে আলাদা প্রতিবিম্ব গঠিত হয় এবং আলোক প্রকৃতির শুধুমাত্র লম্বভাবে আপতিত আলো র্যাবডমে পৌঁছায় এবং খণ্ডিত বা মোজাইক প্রতিবিম্ব অত্যন্ত স্পষ্ট হয়। এই জন্য এই অ্যাপোজিশন প্রতিবিম্বকে অনেক সময় মোজাইক প্রতিবিম্ব বলা হয়ে থাকে। আচ্ছা, তারপর যেটি সেটি হচ্ছে যে সুপারপোজিশন প্রতিবিম্ব, অর্থাৎ এটি হচ্ছে মৃদু আলোতে হয়ে থাকে, যেমন অর্থাৎ রাতে অথবা গোধূলি রাতে হয়ে থাকে। রঞ্জক আবরণী সংকুচিত থাকে, আলোর প্রকৃতি লম্ব এবং তির্যক উভয় আলোতে হয়ে থাকে এবং র্যাবডমে পৌঁছে প্রতিবিম্ব অস্পষ্ট, সামগ্রিক এবং উপরিপাতিত, অর্থাৎ ওভারল্যাপিং হয়ে থাকে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে এখানে যে ভিশন স্ট্র্যাটেজি, অর্থাৎ তার দর্শন কৌশলটা 2 ধরনের হয়ে থাকে, তোমরা আশা করি পারবা। তারপর যেটি সেটি হচ্ছে দেখো যে রূপান্তর, গ্যাস স্প্রিংয়ের রূপান্তর। গ্যাস স্প্রিংয়ে কিন্তু অসম্পূর্ণ রূপান্তর হয়ে থাকে, যেমন গ্যাস স্প্রিংয়ের রূপান্তর অসম্পূর্ণ ধরনের, কারণ এর শিশু দশা বা নিম্ফ দেখতে হুবহু পূর্ণাঙ্গ পতঙ্গের মতো, কিন্তু আকার ছোট এবং ডানা ও জননাঙ্গ অনুপস্থিত। যেমন এখানে খেয়াল করে দেখো, ডিম থেকে কি হয়, নিম্ফ হয়। নিম্ফ যেমন ডিম ফুটে নিম্ফ বের হয়, নিম্ফের ডানা এবং প্রজননাঙ্গ থাকে না এবং সেটি হচ্ছে 5 বার খোলস মোচনের পর সেটি কি পূর্ণাঙ্গ প্রাণীতে পরিণত হয়। তাহলে পূর্ণাঙ্গ প্রাণীতে যাওয়ার আগে কয়বার খোলস মোচন হয়? 5 বার খোলস মোচন হয়, তারপর সেটি পূর্ণাঙ্গ প্রাণীতে, গ্যাস স্প্রিংটা পূর্ণাঙ্গ প্রাণীতে রূপান্তরিত হয়ে থাকে। তারপর যেটি আসে সেটি হচ্ছে, যেমন যদি দেখি যে নির্মোচন এবং ডায়াপজ হচ্ছে শীতের প্রতিকূল পরিবেশে ডিমের পরিস্ফুটন সাময়িকভাবে বন্ধ থাকে, এই জন্য বসন্তকাল তাপমাত্রা বাড়ালে পুনরায় শুরু হয়, এই ডায়াপজ শুরু হয় শীতকালে শুরু হয়, তাই না? তারপর নির্মোচন, যেমন হচ্ছে নিম্ফ থেকে পূর্ণাঙ্গ হওয়ার পথে গ্যাস স্প্রিং 5 বার তার খোলস মোচন করে, অর্থাৎ খোলস ত্যাগ করে। 2টি নির্মোচনের মধ্যবর্তী সময়কালকে ইনস্টার বলে। তারপর হচ্ছে যেটি ফাইনাল আপগ্রেড, অর্থাৎ পঞ্চম ইনস্টারের পর গ্যাস স্প্রিং ডানা এবং উইংস এবং জননাঙ্গ বা রিপ্রোডাক্টিভ অর্গানস লাভ করে থাকে।
এই হলো যে গাসফড়িংয়ের যে অর্থাৎ রূপান্তরের পরে যে নির্মোচন এবং হচ্ছে যে পূর্ণাঙ্গ প্রাণীতে রূপান্তরিত হওয়ার প্রসেস। এরপর যেটি আসে সেটি হচ্ছে, যদি আমরা দেখি তাহলে এই হলো আমাদের আজকের ক্লাস হচ্ছে এই পর্যন্তই। তো আশা করি তোমরা বুঝতে পারছো। পুরো ক্লাস দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ।